50 বছরের রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী। যাত্রীসহ আটকা পর্যটন এক্সপ্রেস। কক্সবাজারে ভূমিধসে প্রাণ গেল একজনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। সংকট মোকাবিলা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা। বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। পর্যায়ক্রমে চালু হবে মধ্যপ্রাচ্য সহ জাপান, দক্ষিণ কোরিয়া ও মরিশাসও, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সাভারে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা। গ্রেফতার হয়নি কেউ, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। উৎসবে মাতোয়ারা আকাশী সাদা সমর্থকরা। শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার। মিশর বধে ভিন্ন কৌশল স্ক্যালোনির। একাদশে পরিবর্তনের আভাস। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 50 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম। 24 ঘন্টায় 411 মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যান চলাচলে ব্যাহত চরম ভোগান্তিতে মানুষ। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি সিটি মেয়রের। অতি ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। অতি ভারী বর্ষণের কবলে চট্টগ্রাম। 3 দিন ধরে ঝরছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে জোয়ারের পানি যুক্ত হয়ে প্রায় পুরো নগরী পানির নিচে। আগ্রাবাদ, সিডি আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাই সহ প্রায় সব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক সমান। যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে মানুষ। পুরো গ্যাস বাসার সামনে পুরো 1 হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। প্রচুর কষ্ট হচ্ছে। অতিরিক্ত পানি, হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না। অনেক কষ্ট, প্রচুর পানি, স্রোতের কারণে সামনে আগান জানা। পানিতে তলিয়ে গেছে 16 শহর রেল স্টেশনের পাশের রেল লাইন। যাত্রীসহ আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ভারী বৃষ্টিতে পতেঙ্গায় বিমানবন্দর যাওয়ার সড়কের একাংশ ধসে গেছে, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখে সিটি মেয়র দাবি করেন জলাবদ্ধতা কমে এসেছে 60 থেকে 70 ভাগ। আগামী বর্ষায় থাকবে না একটুও। 34 ব্রিগেড আর্মি এখনো তারা কাজ শেষ করে নেই, যেহেতু বদ্রাহাটে পানি ওঠার কারণে তারা সমস্ত বাঁধগুলো তারা খুলে দিয়েছে। এই জন্য এই বর্ষা মৌসুমের পরে তারা বাকি কাজগুলো করবে। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাল্লাহ আপনারা দেখবেন না। রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে ঘরের মধ্যে চাপা পড়েন এক নারী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে চাপা পড়েন স্বামী স্ত্রী। মারা যান লিমা আক্তার। রাঙামাটির বাঘাইছড়িতে গাছ চাপা পড়ে মারা গেছেন এক নারী। অব্যাহত ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকেই 3 নম্বর সতর্ক সংকেত সহ আগামী 3-4 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 10-11 তারিখ পর্যন্ত চট্টগ্রাম ডিভিশনের জন্য সেই অতিভারী বর্ষণটা অব্যাহত থাকার সম্ভাবনাটা বেশি। আর যেহেতু অতিভারী বর্ষণ সেটা অব্যাহত থাকতে পারে, ভূমিধসটার সাথে সংযুক্ত থাকবে। আর অন্যান্য ডিভিশনে বিশেষ করে সিলেট, ময়মনসিংহে বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত থাকতে পারে। রংপুর, খুলনা, রাজশাহীতে অথবা বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমে আসতে পারে কোনোদিন, আবার কোনোদিন একটু বাড়তে পারে। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে কমে গেছে গ্যাস সরবরাহ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম ও পার্থপ্রতিম বিশ্বাস, এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। আমরা শুরুতে শফিকের কাছে যাব।
কক্সবাজারগামী যে ট্রেন পর্যটক এক্সপ্রেস সেটি প্রায় 800 থেকে 900 যাত্রী নিয়ে এই মুহূর্তে আটকে আছে চট্টগ্রামে যে 16 শহর রয়েছে সেই 16 শহরে। জানিয়ে রাখি এই ট্রেনটি সকাল 7টার দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে, যে কি 3টায় কক্সবাজার যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু 12টায় এখানে এসে 16 শহরে আটকে যায়। পরবর্তীতে এই ট্রেনটিকে আরও 3 থেকে 4 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছিল জালালিহাট এলাকায়, কিন্তু সেখান থেকে আবার ব্রেক করা হয়েছে। স্টেশন মাস্টার যেটি বলছেন, আসলে দোহাজারি সাতকানিয়া এলাকায় রেল লাইন ডুবে গেছে এবং সেখানে বড় ধরনের একটি গাছ আটকে পড়েছে রেল লাইনের উপর, যে কারণে কিন্তু সেই ট্রেনটি এখন যেতে পারছে না। এখানে 14 থেকে 15টির বেশি বগি রয়েছে, যাত্রীর সংখ্যা প্রায় 900-র বেশি। তারা যে আসলে এই সময় যেহেতু তাদের কক্সবাজার পৌঁছার কথা, তাদের মধ্যে আসলে যেই দুর্ভুক্ত কাজ করছে, কারণ এখানে শিশু, নারী, সর্বস্তরের মানুষরা রয়েছে। তবে স্টেশন মাস্টাররা বলছে আসলে তারা খুব দ্রুত এই রেল লাইনটি ক্লিয়ার করার চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি, আবহাওয়া যেটি বলছে আসলে গত 50 বছরের ইতিহাসে আজকে গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে প্রায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত, গত 50 বছরে এরকম বৃষ্টিপাত হয়নি। এবং যে কারণে কিন্তু চট্টগ্রাম বিভিন্ন যে পাহাড় ধস হয়েছে, বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে, পাশাপাশি কক্সবাজারে যে 10 জনের মৃত্যু হয়েছে, চট্টগ্রামে বেশ কয়েকটি এলাকা পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তো সব কিছু মিলিয়ে আসলে প্রাকৃতিক দুর্যোগ যে কি প্রভাব পড়ছে সেটা একেবারে বোঝা যায়। একই সাথে চট্টগ্রাম শাহমাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তো এখানে যে ট্রেনে যে যাত্রীরা রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা যাত্রীরা এখানে রয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সব বিভিন্ন জায়গায় তারা কিন্তু যাচ্ছিল কিন্তু কক্সবাজারে, কিন্তু তাদের যে আনন্দ বেদনায় রূপ নিয়েছে এবং তারা বলছে যে আসলে তারা গন্তব্যে যেতে পারবে কিনা, কারণ স্টেশন মাস্টার নির্দিষ্ট করে বলতে পারছেন না। কারণ কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসবে, 900-র বেশি যাত্রী, তারা কীভাবে কক্সবাজার যাবে। অনেকে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে ঢাকায় ফিরে যাওয়ার জন্য, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ অবস্থা খুবই খারাপ এবং 3 নম্বর সতর্ক সংকেত দেখা বলা হয় চট্টগ্রাম বন্দরকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের অন্যান্য খবর জানার জন্য আমি চলে যাচ্ছি পার্থর কাছে। গত 3 দিনে টানা বর্ষণে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় 386.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেটি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এমনটাই বলছে আবহাওয়া অফিস। অন্যদিকে আজকে চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যারা কাজ করছেন, সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক জানিয়েছেন 43 বছরের মধ্যে আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। 546.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। 1983 সালে এর কম পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল এবং আজকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণেই কিন্তু নগরীর যে নিচু এলাকা রয়েছে, কয়েকটি নিচু এলাকা, বিশেষ করে আমরা এখন আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়, এছাড়া নগরীর যে পাতাস এলাকা রয়েছে, এছাড়া আগ্রাবাদ সহ বেশ কয়েকটি নিচু এলাকায় আজকে সকাল থেকে আমরা দেখছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আসলে দুপুরের পর থেকে আমরা দেখেছিলাম বৃষ্টি কিছুটা থেমেছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তবে কিছুক্ষণ আগে আবার মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমরা যে জায়গাটিতে আছি এবং এই জায়গা সহ নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেই সব জায়গায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে আমরা দেখেছি তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আজকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক যেটি বলেছেন, নগরীর যে 36টি খালে কাজ করছিল সেনাবাহিনী, তার মধ্যে 30টি খালের শতভাগ কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং 5টি খালের কাজ 98% শেষ হয়েছে। এবং এই যে এলাকাগুলো, বিশেষ করে কাতালগঞ্জ এলাকা, এছাড়া বিভিন্ন সময় প্রবর্তক এলাকায় পানি উঠতে আমরা দেখেছি, সেক্ষেত্রে এই খালের আশেপাশে যে হিজড়া খাল রয়েছে সেই হিজড়া খালের 68% কাজ শেষ হয়েছে। এই হিজড়া খালের কাজ যদি শেষ হয় তাহলে এই এলাকার নিচু এলাকার যে পানি উঠছে সেটিও কিন্তু কমে আসবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তো সেক্ষেত্রে আমরা দেখছি এখনো নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রুবেল। কক্সবাজারে ভারী বর্ষণ কোনোভাবেই যেন থামছে না। বেলা যতই বাড়ে ততই কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটি কিন্তু বেড়েই চলেছে। গতকাল 277 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে দুপুর পর্যন্ত 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কিন্তু 6টার পর আসলে জানা যাবে এই পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যতই বৃষ্টি পড়ছে ততই পাহাড় ধসের ঘটনা ঘটছে। গতকাল পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। আজকে দুপুর 2:30টার দিকে
যে পাহাড় ধসের ঘটনা ঘটছে কক্সবাজারের যে ঝিলঞ্জা ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের বড়ছড়া এলাকায় একটি পাহাড় ধসে পড়ে স্বামী স্ত্রী মাঠে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস স্থানীয় লোকজন এসে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক সেটি বলা হচ্ছে। তবে এখানকার আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি, এই যে বড়ছড়া এলাকায় প্রায় 400 পরিবার রয়েছে, যার মধ্যে 200 পরিবার পাহাড়ের উপর পাদদেশে বসবাস করছে, সেটি আমরা প্রাথমিকভাবে আসলে জানা গেছে। তবে এই যে পাহাড় ধসের ঘটনার পরপরই কিন্তু এখানে ব্যাপক হারে প্রশাসনের নজরদারি করা হয়েছে এবং মাইকিং করা হচ্ছে। যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে, যারা সরছে না, তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার কার্যক্রমও শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। তবে যেইটুকু বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে, যেহেতু ভারী বর্ষণ হচ্ছে সেহেতু আরও পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকার জন্য সবাইকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম কক্সবাজার এবং চারওয়াগে চট্টগ্রাম থেকে। এদিকে বৃষ্টিতে রাজধানীতেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে শেওড়াপাড়া এলাকায় আছেন সহকর্মী ফাহারিয়া ফারুকি পুষ্পিতা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পুষ্পিতা, আজকে দুপুরের পর থেকেই হঠাৎ যে বৃষ্টি, সেই বৃষ্টিতে রাজধানীবাসী ব্যাপক সংকটে পড়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে। দুপুরে যে গুড়ি বৃষ্টি, সেই গুড়ি বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকায় এই পুরো রাস্তা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতায় রাস্তায় পানি উঠে যাওয়ায় একই সাথে মেন রোডে পানি চলে আসছে এবং সেটার কারণে যানজটের যে সৃষ্টি, সেই যানজটে দুর্ভোগে পড়ছে অফিসগামী মানুষজন। এখন যেহেতু বিকেল 5টা, তাই তুলনামূলকভাবে এখন প্রত্যেকেই তাদের অফিস যে সময় অফিস কর্মসূচি শেষ করে বাসার উদ্দেশ্যে ফিরছে এবং সে কারণেই রাস্তায় যানজটের যে পরিমাণ সেটা তুলনামূলকভাবে বেশি হয়েছে। গোল চত্বর থেকে এই রাস্তাটুকু আসতে যে সময় আগে সাধারণত 5 থেকে 7 মিনিট লাগতো, সেটাই এখন এখানে সবাই ঘন্টাখানেক ধরে পার হচ্ছে। কিছুটা বৃষ্টির কারণে আবহাওয়া গত দুদিনের তুলনায় এখন কিছুটা স্বস্তির মধ্যে পড়লেও আমরা এখানে চলাচলকারী মানুষদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই রাস্তায় পানি উঠে যাওয়ায় এবং যানজটের তীব্রতা বাড়ায় তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে এবং গুড়ি বৃষ্টি যদি আরও কিছুক্ষণ চলতে থাকে তাহলে এখানকার যে রাস্তা, সেই রাস্তা পুরোটাই ভেসে যাবে এবং এইখানকার জলাবদ্ধতা এবং যানজটের পরিমাণ আরও কিছুটা বাড়বে। আজকের দিনের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং এতে কিছুটা গত 2 দিন তুলনায় যেই গরমে রাজধানীবাসী অস্বস্তিতে পড়ছিল সেটা কিছুটা কম থাকলেও এই জলাবদ্ধতা এবং যানজটের কারণে রাজধানীবাসী ব্যাপক সংকটে পড়েছে। এই ছিল আমার কাছে বৃষ্টির সর্বশেষ। যুক্ত হয়েছিলাম রাজধানীর শেওড়াপাড়া থেকে। অন্য প্রসঙ্গ, আকস্মিকভাবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে 9ম পদাতিক ডিভিশনের অধীনে প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান সরকার প্রধান। ফার্ম বেজ এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন তিনি। সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়াও প্রত্যক্ষ করেন তিনি। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য রান্না করা খাবার গ্রহণ এবং তাদের সঙ্গে চা পান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িবহর নিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীন 8 বীরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন সরকার প্রধান। সেনা সদস্যদের পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন সরকার প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চাও পান করেন। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা।
সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর উপর গভীর আস্থা রয়েছে জনগণের। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, মানিকগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে। দিনাজপুরের বীরগঞ্জে সড়কে প্রাণ গেল মা ছেলের। মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন। সাভারে এনসিপির সমাবেশ, ককটেল হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোডম্যাপ তৈরি করেছে ইসি। চলতি বছর অক্টোবরে শুরু হয়ে আগামী বছর অক্টোবরের মধ্যে সারা দেশে ভোট শেষ হবে বলেও জানান তিনি। সোমবার সাভারে এনসিপির জুলাই পদযাত্রার পর আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে উপস্থিত দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সমালোচনা করেন প্রশাসনের ভূমিকার। মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা প্রসঙ্গ ছাপিয়ে গুরুত্ব পায় এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনা। প্রশ্নের জবাবে নাহিদ ইসলামের অভিযোগকে রাজনৈতিক মন্তব্য করে আরও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। বলেন, এ ঘটনার তদন্ত হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে। সরকার তদন্ত করবে, অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। জুলাই নিয়ে কটূক্তিকে দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য এখনো ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। এটি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা সে আলোচনা চলতে পারে। কিন্তু জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বড় কোনো কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা নেই বলে জানান তথ্য উপদেষ্টা। তাদের অনেকের সাজা হওয়ায় বাংলাদেশে হস্তান্তরের কথা জানান তিনি। ভারতে বসে আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না, এটা করো ওটা করো, নানান কথাবার্তা, কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই। কিছুটা আছে, ওই যে বললাম, টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। এছাড়াও তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোডম্যাপ তৈরি করেছে ইসি। চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের অক্টোবরের মধ্যে শেষ হবে নির্বাচনী প্রক্রিয়া। পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া সংকট নিরসন না হলে ভবিষ্যতে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জামাত ইসলামী। রাজধানীতে মানববন্ধনে জুলাইয়ের চেতনা রক্ষায় দ্রুত সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানান 11 দলীয় ঐক্যের নেতারা। বৃষ্টি উপেক্ষা করে রাজপথে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে 11 দলীয় ঐক্যের মানববন্ধনে অংশ নেন তারা। মানববন্ধনে বিরোধী দলীয় নেতারা জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে হুমকির মুখে পড়বে জুলাই সনদ বাস্তবায়ন। আমরা একসঙ্গে 2টা ভোটে অংশগ্রহণ করেছি, তার একটা ভোটকে কার্যকর করা হয়েছে, আর একটা ভোটকে অকার্যকর করা হয়েছে। সরকার গঠনের যে ভোট, সেই ভোটটাকে যদি কার্যকর করা হয়, গণভোটের ভোটকে কেন কার্যকর করা হবে না, এটাই আমাদের প্রশ্নের জায়গা। জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, বাংলাদেশের রাজনীতির এখন সবচেয়ে বড় সংকট জুলাই সনদ বাস্তবায়ন না করা। বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এর আগে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় দলটি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 2 বছর বন্ধ থাকার পর আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার।
দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারও। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়া অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ তুলে গেল 2 বছর ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল দেশটির সরকার। তবে চলমান ছিল ঢাকা কুয়ালালামপুর আলোচনা আর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি। অবশেষে মঙ্গলবার দুপুরে সিলেটে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেন সেই কাঙ্ক্ষিত সুখবর। সাংবাদিকদের জানান, সোমবারই খুলে গেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার। গতকালকে দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ওপেন। জানান, শুধু মালয়েশিয়াই নয়, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়ে পড়া শ্রমবাজারও। যা দেখুন মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা পুশ করানো হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমানের শ্রমবাজারও উন্মুক্ত করার চেষ্টা চলমান রয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে স্ত্রী সন্তানকে নিয়ে কাহারোল উপজেলার সদরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন নাজমুল ইসলাম নামের এক ব্যক্তি। তারা ভোগনগর ইউনিয়নের 5 পীর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়লে তাদের চাপা দিয়ে চলে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলে নাজমুলের স্ত্রী ফাহিমা আক্তার এবং তার শিশু সন্তান আব্দুল্লাহ নিহত হন। ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলে সমবেত হয়েছেন লাখো মানুষ। কোম থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। বৃহস্পতিবার দাফন জন্মস্থান মাশহাদে। এদিকে হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তির আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জামকারান মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শুরু হয় শোকযাত্রা। শেষ বিদায়ের আবহে ভোর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পবিত্র জামকারান মসজিদ প্রাঙ্গণ। লাখো মুসল্লি, শীর্ষ আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যেখানে ছিল তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শোকাহত প্রতিনিধি দলও। পরে সেখান থেকে হজরত ফাতিমা মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উদ্দেশ্যে মরদেহ বহনকারী শোকযাত্রা বের হয়। ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে লাখো মানুষ সেই শোক মিছিলে যোগ দেন। এর আগে সোমবার গভীর রাতে ইরানের পবিত্র নগরী কোমে পৌঁছায় খামেনির মরদেহবাহী কফিন। তবে আগের দিন বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পবিত্র শহরটিতে পৌঁছাতে শুরু করেন। কোমে শেষ বিদের আনুষ্ঠানিকতা শেষে বুধবার প্রতিবেশী ইরাকে নেওয়া হবে খামেনির মরদেহ। সেখানে পবিত্র নগরীর নাজাফ ও কারবালায় প্রিয় নেতার স্মরণে শোকযাত্রা ও জানাজা আয়োজনের কথা রয়েছে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। এদিকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্যেও থেমে নেই ওয়াশিংটন তেহরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তির আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জানান, কোনো হুমকি ইরানের জনগণ বা সশস্ত্র বাহিনীকে দমাতে পারবে না। এর আগে রোববার ইরানের সঙ্গে চুক্তি না হলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 50 বছরের রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী। যাত্রীসহ আটকা পর্যটন এক্সপ্রেস। কক্সবাজারে ভূমিধসে প্রাণ গেল একজনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। সংকট মোকাবিলা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা।
উৎসবে মাতোয়ারা আকাশি সাদা সমর্থকরা শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার। মিশর বধে ভিন্ন কৌশল স্ক্যালোনির, একাদশে পরিবর্তনের আভাস। এই ছিল বিকাল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।